আমার ইলেকশন করার কারণে 200-র উপরে নেতাকর্মী বহিষ্কার হয়েছে। দায়িত্ব বেড়ে গেছে, এলাকার মানুষজনের প্রতি কমিটমেন্ট আছে। কি করতে চান আপনি আপনার জায়গাটা থেকে? লাইক থাকেন একটা সিগনেচার ওয়ার্ক করে যাওয়া ব্রাহ্মণবাড়িয়ার জন্য, যে আসন থেকে আপনি নির্বাচিত হয়েছেন। আমার এলাকায় 2টো ইউনিয়নের কথা আপনাকে বলি, ওরাইল আর পাকশিমুল। এখানে যোগাযোগ ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা বলতে কিছু নাই। আমি নামগুলো বলি এই কারণে যে আমার ভোটাররা খুব খুশি হয় নামগুলো বললে। আচ্ছা। রানীদিয়া, রাজাপুর, কাকরিয়া, ধোবাজাইল, ধামাউড়া, কোনো রাস্তা নাই। পাকশিমুল, জয়দরকান্দি, তেলিকান্দি, কোনো রাস্তা নাই। ওদের একটাই চাওয়া, আপা কোনো মতের একটা রাস্তা করে দেন। ওকে। আমার নির্বাচনী এজেন্ডার এক হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থার একটা পরিবর্তন আনা। 2 হচ্ছে আমি লোকাল স্বাস্থ্যকেন্দ্রগুলোতে আমি ভিজিট করা শুরু করব এই রমজানের পরেই, এবং সেখানে ডাক্তার এনশিওর করা, ওষুধ এনশিওর করা। কমিউনিটি ক্লিনিকগুলোকে আমি আবার চালু করার চেষ্টা করব, সো দ্যাট অ্যাটলিস্ট বেসিক ট্রিটমেন্টটা প্রত্যেকে যার যার এলাকায় পায়। স্কুল, কলেজ, মাদ্রাসাগুলো আমি চেষ্টা করব আর একটু বেটার সার্ভিস যেন আসে, একদম সার্ভিস বেসড, মানে আমি বলতে চাই যে কল্যাণমূলক একটা সেবা আমি সেটা দেওয়ার চেষ্টা করবো। বিকজ আইডেন্টিটি পলিটিক্স তো আমি করি না, আমার কাজই হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স। কঠিন, কিন্তু ওই চেষ্টা আমি করব। আর আমার এলাকার মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। ডেফিনেটলি দে আর। আমি সারা দেশের মানুষের কাছে কৃতজ্ঞ এবং আমার এলাকার মানুষের কাছে। এত ভালোবাসা আমার ইলেকশন করার কারণে 200-র উপরে নেতাকর্মী বহিষ্কার হয়েছে। এবং ধরুন এই নেতাকর্মীগুলো তো 17 বছর নির্যাতিত। এটা চিন্তা করেন, 17 বছর, এরপরে আবার বহিষ্কার, দল ক্ষমতায় আসতেছে। একটা ছেলে যদি মনটা খারাপ করতো আমি ভেঙে পড়তাম, কারণ ওর কাছে তো আমার নৈতিক দায়বদ্ধতা। আমি অনেককে বলেছি, আব্বু তোমার যদি মনে হয় যে আমার ইলেকশন করলে তোমার সমস্যা হবে, আব্বু তুমি করো না। আপা আমরা ইলেকশন করব। আমার কোন আত্মীয় করেছে? কে করেছে আমার জন্য এত? কেউ তো করে নাই। যাদের জন্য আমি অনেক করেছি তারা তো প্রথম দফাতে হাত মুছে ফেলছে। আমরা দোয়া করি ওনার জন্য, ওনার সুস্থতার জন্য, এবং আপনার জন্য তো ডেফিনেটলি ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষ থেকে অনেক অনেক বেশি শুভকামনা থাকবে যে আপনি এই দেশের মানুষের জন্য হয়ে কাজ করেন। ব্রাহ্মণবাড়িয়া তো ডেফিনেটলি পুরো দেশের হয়ে যেন আপনি কাজ করতে পারেন। আমি একেবারে ব্যক্তিগত অনুভূতির জায়গা থেকে আরেকটা বিষয় জানতে চাই, বিশেষ করে বাংলাদেশের নারী স্বাধীনতা বা নারী অধিকার নিয়ে একটা মানবিক বা একটা মনুষ্য জীবন যাপনের জায়গাটাতে একটা নারীর আসলে বিভিন্ন রকমের ফাইট করতে হয়, বিভিন্ন স্টেপ পার হতে হয়। আপনি তাদের জন্য আসলে কি বলতে চান? আমি তাদের জন্য খুব পরিষ্কারভাবে বলি, আপনি আপনার নিজের কাছে সৎ থাকবেন। আপনি আপনার, আল্লাহ প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু দেন, সবাইকে। আপনাকে আল্লাহ কি দিয়েছেন আপনি ওটা খুঁজে বের করেন। আপনি আল্লাহর উপর ভরসা রাখেন এবং যা আপনাকে দেয়া হয়েছে আপনি সেটাকে আরো আরো ক্রমে ক্রমে আরো উন্নত করেন, আরো সুন্দর করেন, এবং আপনার সেই গুণটাকে ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে আপনি পরিশ্রম করেন। আপনি দেখবেন আপনাকে পেছনে তাকাতে হবে না। আর পরিবারের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, একটা মেয়ে, ওর সবচেয়ে বড় সাপোর্ট ওর পরিবার। একটা মেয়ের দ্বিতীয় জীবনে যে পরিবারটা আসে সেটার উপরে কোনো হাত আমাদের কারো নাই, কিন্তু তার প্রাথমিক যে বাবা মা ভাই বোনের পরিবার, সেই পরিবারটার কাছে আমার অনুরোধ থাকবে, আপনার সন্তানকে আপনি শিক্ষিত করেন, অ্যাট এনি কস্ট আপনি শিক্ষিত করেন। এবং আপনি যদি নিজের লাভ লোকসানও চিন্তা করেন, আমি বলবো যে একটা মেয়ের পিছনে ইনভেস্টমেন্ট কখনো বৃথা যায় না। ছেলে বাবা মাকে দেখতেও পারে, নাও পারে, মেয়ে না শত কষ্টের মধ্যেও তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে বাবা মার পাশে থাকার, এটা প্রমাণিত। এবং হাদিসে বলে যে কন্যা সন্তান যখন একটা পরিবারে আসে, আল্লাহ তার রিজিকের পুরো প্ল্যানটাই বদলে দেন। সো আপনার কন্যা সন্তানকে
আত্মবিশ্বাসী করে গড়ে তোলেন, এটার কোনো বিকল্প নাই। কেন একটা মেয়ে ভাববে যে সংসারটা না করতে পারলে ওকে সুইসাইড করতে হবে? এক্স্যাক্টলি। এটা কেন ভাববে একটা মেয়ে? কেন আপনি সেই ছায়াটা হতে পারলেন না? এটা তো বাবা মার ব্যর্থতা। আমার জীবনে আমি হোঁচট খাইনি। হ্যাঁ, হয়তো পার্টনার নিয়ে হোঁচট হবে কেন, জীবনে হাজার কোটি রকম হোঁচট হয়। আমাদের সবকিছু তো আমরা আসলে প্রেম বিয়ের বাইরে ভাবতে পারি না। আমাদের প্রত্যেকের জীবনে তো হাজার রকম ফাইট থাকে। এই ফাইট গুলোতে না আমার শক্তি আমার বাবা মা ছিলেন। তারা যখন সুস্থ ছিলেন তখনও শক্তি ছিলেন, তারা যখন বিছানায় ছিলেন তখনও শক্তি হয়েছিলেন। সো এই বিশ্বাসটাই, শক্তিটা আপনার সন্তানকে দেবার দায়িত্বটা আপনার। আমি একেবারে শেষের দিকে চলে এসেছি। যাদের কথাগুলো একটু হলো আমার মনে হয় বলা উচিত, বিশেষ করে নতুন যারা আসলেন সংসদে, যাদের হয়তো যারা কখনো চিন্তাই করেননি সংসদে আসবেন, তারা চলে এসছেন। এবং শুধু চলে এসছেন তাই না, তাদের একটা বিশাল জনপ্রিয়তা আছে আমরা যেটা দেখতে পাচ্ছি। তাদের জন্য আপনার কোনো পরামর্শ থাকবে? কারণ তাদের তো আসলে দীর্ঘ রাজনৈতিক পথে চলার অভিজ্ঞতা নাই। তারা এক ধরনের কোয়ালিশনে গিয়েছেন যেটা দ্বারা তাদের দলেরই কেউ কেউ অনেক বেশি আপসেট হয়েছেন। অনেক মানুষই মনে করেছেন এটা ঠিক হয়নি, বা অনেকেই মনে করছেন এটা ঠিক আছে। তো সেই জায়গা থেকে আপনার তাদের জায়গা নিয়ে আপনার কিছু বলা বা পরামর্শ যদি আপনি কিছু বলতে চান। আমি এটুকুই বলবো যে রাজনীতিতে না এখন অনেস্টির খুব অভাব। মানুষ ওই অনেস্টিটুকু দেখতে চায়। এই যে আমার নির্বাচনটা, আমি কিন্তু আমার এলাকার মানুষ শুধু দেখেছে আপা যা বলে তাই করে, আপা আমাদের কথা বলে, আপা চাইলে হয়তো একটা আপা তো সহজ পথ নিতে পারতো, কিন্তু আপা আমাদের জন্য নেয় নাই। মানুষ কিন্তু এগুলো বোঝে। আমরা মনে করি মানুষ বোঝে না, মানুষ আমাদের চেয়ে আরো অনেক ভালো বোঝে। সো আপনাদের মধ্যে যদি ওই অনেস্টিটা থাকে, ফিনান্সিয়াল অনেস্টি, পলিটিক্যাল অনেস্টি, নিজের কাছে নিজের অনেস্টি, এই তিনটা জিনিস যদি থাকে, অপ্রতিরোধ্য শক্তি হিসেবে বাংলাদেশে নতুন প্রজন্ম রাজনীতিতে কিছু জায়গায় আমরা এটাকে বড় করে দেখতে চাই। এই ভালোবাসার প্রতিদান আপনি যেন দিতে পারেন, সেটার জন্য অনেক শুভকামনা। হাঁস কিভাবে হলো বলেন তো, এই যে মার্কাটা, এটা কোনো স্টোরি আছে? আমরা ফিউচার দেখি না, কিন্তু কেউ তো একজন আছেন যিনি ফিউচার ঠিক করেন, তাই না? ডেফিনেটলি। হাঁস তো আমি ছোটবেলা থেকেই পালি, হাঁস মুরগি কবুতর আমি বলছিলাম পেট দিয়ে বড় হয়েছি। আমি যখন 5th অগস্টের পর একটা বাড়ি আমি নিলাম, আগের বাড়িটা ছিল অ্যাপার্টমেন্ট, তো 5th অগস্টের পর আমি একটা বাড়ি নিলাম যেটা সামনে জায়গা আছে। আচ্ছা। সো ওখানে আমি হাঁস মুরগি পালা শুরু করলাম, হাঁস খাওয়াই, ভিডিও দেই, সেটা একদম মিলিয়ন ভিউ হয়ে যায়। হাঁস এসে আমার বিছানার মধ্যে ঘুমায়, ওইটারও ছবি দেই। কেন দেই আল্লাহ ভালো বলতে পারে। এত প্রাইভেট ছবি আমি দেই না, এত প্রাইভেট ছবি কিন্তু কিবরিয়া আমি দেই না। আমি আমার আত্মীয় স্বজন বা মায়ের সাথে ছবিও খুব কম আছে, একটা বা দুইটা। ওইটা হাঁস আমার কাঁধে উঠছে, ওই ছবি যে আমি কেনই আপলোড করলাম, কেনই এটা নিয়ে সারা বাংলাদেশে এত হাসাহাসি তোলপাড় আলোচনা, তো আল্লাহ সেট করছে, আমি জানি না। সো এটাই আপনার প্রচারণা হয়ে গেছে, আপনার নিজের মার্কার জন্য প্রচারণা করতে হয় না, কিছু করতে হয় নাই। ওয়াও। কিবরিয়া আই ডিডন্ট ইভেন থিংক টুয়াইস যে আমার মার্কা কি হবে। মানুষ ঠিক করে দিচ্ছে হাঁস হবে আমাদের মার্কা। দ্যাটস ট্রু। এবং একটা টক শোতে আমি মুখ ফসকে বলে ফেলছিলাম যে শীষ হোক আর হাঁস হোক, নির্বাচন তো আমি করবই। নাসিরউদ্দিন পাটোয়ারিকে ইন্টারভিউ করেছিলাম, তো শাপলাকলি মার্কা নিয়ে ওদের যে ফাইট, এবং কিছু কিছু ফাইট তো ফেক ফাইট ছিল। ও বলছিল যে এটা আলটিমেটলি প্রচারণার জায়গাটাতে মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া, যে শাপলাকলি আলটিমেটলি আমাদের মার্কা। সেখানে ওই যে বারবার ইলেকশন কমিশনে দেওয়া দিচ্ছে না, এই জিনিসগুলো কাওয়াজগুলো তৈরি করে। তার মানে চিন্তা করে দেখেন যে একটা মার্কাকে এস্টাবলিশ করার জন্য কত রকমের ফাইট লাগে, আর সেখানে রুবিন ফারহানার হাঁস কোনো ফাইটই লাগেনি, ফাইটের আগেই উইন করে গেছে। বিউটিফুল। আপনার মা কি বোঝে